আমি থাকলে হবে না। আচ্ছা আমি যদি আপনার ছবি না দেখেন হ্যাঁ তখন একদম ঠিক আছে তো আসছে এখন ঠিক আছে আমাদের ক্লাস আমরা যারে মিশতে আসছে এর ক্লাসে তার হাসি নিয়ে সময় সেই জন্য স্টুডেন্ট থেকে ভালো না স্টুডেন্ট কতদিন একটা করে দিছিল ভালো লাগে আসলে আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই ভালো থাকো। কারণ হচ্ছে করোনা আমাদের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, খুব সাবধান, বাসায় পড়াশোনা করো, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। আর বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঠিক আছে? গতদিন আমরা কিন্তু পড়ছিলাম হচ্ছে শিল্প বিপ্লবের কারণ। আমি ইতিহাস পড়াবো, ইতিহাস সেকেন্ড পেপার, ইতিহাস সেকেন্ড পেপার। ইতিহাস সেকেন্ড পেপার, শিল্প বিপ্লবের ফলাফল। শিল্প বিপ্লবের ফলাফল। গতদিন আমরা শিল্প বিপ্লবের কারণ নিয়ে আলোচনা করছিলাম। তোমরা আসলে কানেক্ট হলে আমারও ভালো লাগে। কালকে আমি গত সপ্তাহে যখন লাস্টে একটা স্টুডেন্ট পাইছিলাম সরাসরি, ওর মানে দেখতেও পাচ্ছিলাম, আমি অনেক ভালো লাগলো আমার, ওর সাথে কথা বলেই তো আমার অনেক টাইম মানে চলে গেল। এরকম যদি তোমরা থাকো আসলে ভালো লাগে। আমাদের রুটিনটা ওইভাবে না থাকলেও, যে হয়তো কোন ম্যাডামের ক্লাস বা কোন স্যারের ক্লাস নাম হয়তো এভাবে উল্লেখ নাই, তারপরেও তোমাদের উচিত তোমাদের কানেক্ট হওয়া, কারণ তোমরা কানেক্ট হলে আমাদের ক্লাস নিতে আরো সুবিধা হয়। কারণ আমরা যে পড়িয়ে যাচ্ছি জানি না তোমাদের কতটুকু উপকারে আসছে, তারপর আমরা চেষ্টা করব কিন্তু তোমাদের মানে যাতে উপকার হয় সেইভাবে। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের কারণ গতদিন আলোচনা করছি, আজকে হচ্ছে ফলাফল। শিল্প বিপ্লবের ফলে কি হলো? ইউরোপে আমরা জানি যে ইউরোপে ইংল্যান্ডে আমাদের প্রথম হচ্ছে শিল্প বিপ্লব হয়েছে। কোন দেশে? ইংল্যান্ডে। এইটা তোমাদের মনে রাখতে হবে, ইংল্যান্ডে প্রথমে, পরবর্তীতে আস্তে আস্তে এটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এবং শিল্প বিপ্লবের ফলে যেটা হচ্ছে আমাদের যে আধুনিক যে যুগ, আমাদের যে যুগ, এই যুগে শিল্প বিপ্লবের ঘটনা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যার ফলাফল মানে আমরা এখনো পাচ্ছি। এই যে আজকে আমরা মানে কি বলবো, যে এতটা সবকিছু আমাদের হাতের নাগালে, আমরা এত আরাম আয়েশ করে জীবনটা কাটাতে পারছি, এটা কিন্তু শিল্প বিপ্লবেরই ফল। শিল্প বিপ্লবের ফলে একটা দেশে শুধু অর্থনৈতিক উন্নতি হয় এটাই না, কারণ সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে, কারণ ইংল্যান্ড একটা কৃষি প্রধান দেশ ছিল এক সময়, সেই কৃষিতেও যখন কৃষি বিপ্লব শুরু হয়, যেমন কৃষিতে যদি আমি বলি যে কৃষিতে বিপ্লব এটা কি ধরনের, এখন তোমরা কিন্তু জানো, আমরা দেখছি এর আগে যে কৃষি জমিতে কিন্তু আগে লাঙ্গল দিয়ে চাষ করা হতো, আর এখন চাষ করা হয় কি দিয়ে? ট্রাক্টর দিয়ে, অর্থাৎ মেশিনের সাহায্যে। একটা লাঙ্গল দিয়ে যখন আমরা জমি চাষ করি সেই টাইমটা যেরকম লাগে, অর্থাৎ গরু বা লাঙ্গল দিয়ে যে জমি চাষ করতে যে টাইম লাগে, আর ট্রাক্টর সেই জমিটা চাষ করে দেয় খুব অল্প টাইমে। এই যে কৃষিকাজে আমরা লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করছি, এটা হয়েছে কিভাবে? সেটা হচ্ছে এই শিল্প বিপ্লবের মাধ্যমে। অর্থাৎ শিল্প বিপ্লব এমন একটা জিনিস যেখানে আগে হস্তশিল্প বা কুটির শিল্প বা কৃষিতে যে ব্যবস্থা ছিল উৎপাদন ক্ষেত্রে, সেখানে আমাদের বিভিন্ন নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে উৎপাদন ক্ষেত্রে যে ব্যাপক প্রক্রিয়া, পরিবর্তনের যে ব্যাপক প্রক্রিয়া, এইটাই হচ্ছে শিল্প বিপ্লব। আমরা এক সময় দেখছি যে মানে যেমন হচ্ছে ধান কিন্তু আমরা গ্রামে দেখছি কি যে ঢেকিতে হচ্ছে ধান ভানতো, সেটা অনেক টাইমের ব্যাপার ছিল, কিন্তু এখন কি হচ্ছে সেটা মেশিনে মানে যাচ্ছে আর দ্রুত। তারপরেও কিন্তু এখন আমরা শুনি যে অটো রাইস মিল, অর্থাৎ অটো রাইস মিলে ধান ভিজানো, সিদ্ধ
চাল বের হওয়া একেবারে বের হয়ে আসছে। তাহলে এটা আমাদের ভাবতে কিন্তু একটু অবাকই লাগে। এইটা আসলে যে দিনের ব্যবধানে বা সময়ের ব্যবধানে আমরা যে এতটা উন্নতির দিকে আসছি, এটা কিসের প্রভাবে? শিল্প বিপ্লবের প্রভাবে বা শিল্প বিপ্লবের ফলাফল বলতে আমরা এটাই বুঝি যে শিল্প বিপ্লবের ফলে অর্থাৎ তার প্রভাব, শিল্প বিপ্লবের প্রভাব অর্থাৎ কেমন হলো শিল্প বিপ্লবের পরে বা এর ফলে আমরা কি পেয়েছি, এইটাই। এইটাই তো আমরা একটু সাধারণ মানে সেন্সে আমরা বুঝতে পারছি যে আজকে আমরা কতটা এগিয়ে বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু আমরা কাজ করছি সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়, ঘরে বাইরে যেখানেই যাও না কেন সেখানে। যেমন ইংল্যান্ডে যখন কৃষি ব্যবস্থা ছিল, সেই কৃষি জমির যে উৎপাদন ব্যবস্থা বা মানে উৎপাদন পদ্ধতির যে ধরনটা ছিল, সেটাও কিন্তু যে ধরনের ছিল সেখানে জনসংখ্যা অনুযায়ী সেই উৎপাদনে মানে ফসল যা আসতো সেটা দিয়ে চাহিদা মেটানো যেত না। তারপরে পরবর্তীতে কৃষিতেও জমি সব একত্রিত করে যে পদ্ধতিতে চাষাবাদ করা হয় সেখানে ফসল কিন্তু বাড়তে থাকে, উৎপাদন বাড়তে থাকে। তারপরে কি হলো যে উৎপাদন ক্ষেত্রে প্রকৃতির উপরে নির্ভর না করে মানুষ তার বৈজ্ঞানিক মানে গবেষণার মাধ্যমে নিজেদের আয়ত্তের ভিতরে নিয়ে আসতে চেষ্টা করলো। যেমন কৃষি জমি আগে 3 বছর পর 1 বছর ফেলে রাখা হতো, অর্থাৎ পতিত জমি, সেই যে পড়ে থাকা যে বছরটা, সেই বছরে কিন্তু জনগণের যে চাহিদা সেটা কিন্তু পূরণ হতো না এবং অভাব অনটন, অর্থাৎ ওই বছরটা মানুষ না খাওয়ার জন্য তারা বিভিন্ন অসুবিধার ভিতরে পড়তো। কিন্তু পরবর্তীতে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো কি যে না, এই 1 বছরও জমি কিন্তু ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। এই যে বছরটা পড়ে থাকবে সেই বছরে কিভাবে চাষ করলে জমিতে ফসল আরো মানে বাড়বে বা ওই বছরও জমিতে চাষ করা যাবে, সেই পদ্ধতি গবেষণা করে বৈজ্ঞানিকরা বের করে। যার জন্য পরবর্তীতে কিন্তু সেই 3 বছরে পর পর যে 1 বছর ফেলে রাখা সেটা কিন্তু আর লাগেনি। এই যে উন্নত ব্যবস্থা বা উন্নত পদ্ধতি যেটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে, সেটাই হচ্ছে আমরা বলবো যে এইসব হয়েছে, সম্ভব হয়েছে এই শিল্প বিপ্লবের ফলে। তাহলে কি আমাদের তো বুঝতে অসুবিধা নাই, আমরা এমনিতেই সাধারণভাবে বলতে পারছি যে তোমরা আজকে খেয়াল করে দেখো যে আমরা এক সময় যেমন হচ্ছে কৃষিতে বিপ্লব আসলো, সাথে সাথে শিল্প বিপ্লবের ফলে যে প্রভাব বা ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেমন রেলপথ, যেমন রেলপথে যে কাঠের রেলপথ ছিল, কাঠের রেলপথে সেই সময় হচ্ছে এটা প্রথমে ছিল কাঠের রেলপথ, পরবর্তীতে আসলো লোহার রেলপথ। এই কাঠের রেলপথ যখন ছিল তখন এইখানে কিন্তু এই রেল গাড়ি টানা হতো মানুষ অথবা ঘোড়ার সাহায্যে। পরবর্তীতে যখন রেল ইঞ্জিন তৈরি হয় তখন কিন্তু এই যে পরবর্তীতে লোহার রেলপথ তৈরি হলো এবং ইঞ্জিনের সাহায্যে চলতে শুরু করে। ইঞ্জিনের সাহায্যে যখন শুরু হলো তখন তোমরা নিজের থেকে একটু বলো তো যে বুঝতে পারছো কিনা যে যখন কাঠের রেলপথ ছিল সেই রেলপথে মানুষ অথবা ঘোড়ার মাধ্যমে এই ট্রেনটা চালানো হতো। তাহলে একটা মানুষ বা ঘোড়া কত দ্রুত যেতে পারে? বেশি কিন্তু দ্রুত কিন্তু চলতে পারে না। কিন্তু যখন আবার শিল্প বিপ্লবের পরে আমাদের পরিবর্তন আসলো, সেটা কি হলো? কাঠের জায়গায় চলে আসলো লোহা বা লোহার রেলপথ, যা এখনো আমাদের অব্যাহত, এবং এইগুলো তখন চলতে শুরু করলে কিসে? ইঞ্জিনের সাহায্যে। তাহলে একটা ইঞ্জিন, একটা মানুষ যে সময়তে একটা গাড়ি টানতে পারে, নিশ্চয়ই একটা ইঞ্জিন তার অনেক কম সময়ে কিন্তু নিয়ে যেতে পারে অনেক দূর। এই জিনিসটা দেখে তোমরা বোঝো যে এই যে সামান্য পরিবর্তন, মানে এই যে এখান থেকে শুরু হলো, এই যে তখন এই অল্প টাইমের ভিতরে আমাদের কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেল। এটা কি হলো? সব দিক থেকে আমার উপকার, যেমন আমার সময় বাঁচলো বা আমি অল্প টাইমে অনেক দূর চলে গেলাম এবং অনেক শর্ট টাইমে আমি কাজটা করতে পারলাম। এটাই দেখো। তারপরে তোমাদের আমি আগেই বললাম যে কৃষি ক্ষেত্রে যেটা তোমরা হয়তো দেখোনি কিন্তু আমরা কিন্তু দেখছি, লাঙ্গল আর গরু দিয়ে
চাষ করলে চাষটা কত দূর পর্যন্ত সময় লাগে এবং এখন একটা ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে সেটা কতটুকু টাইম লাগছে। তাহলে এইভাবেই আমরা বুঝবো যে শিল্প বিপ্লবের ফলে যে উন্নতি ইংল্যান্ডে হয়েছিল প্রথমে, এটা প্রথমে কিন্তু বস্ত্র শিল্পের উপরে, বস্ত্র শিল্প, তারপরে পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন মানে এর উপরে যায় আবিষ্কার, এবং এর ফলে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, যেমন বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, রাশিয়া, আরো অনেক দেশে। এই যে পরবর্তীতে, কারণ আমরা সবসময় কিন্তু প্রতিযোগিতায় মানে বিশ্বাসী। প্রতিযোগিতা মানে কি, যে আমার যদি একটা ভালো কাজ আমি করি, আমার পাশে যে আছে সে অবশ্যই আমার দেখে দেখে কিন্তু স্বীকার না করলেও একটু চেষ্টা করে। তা ঠিক সেইভাবে যে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী দেশও ছিল, হ্যাঁ, কারণ তারাও কিন্তু মনে মনে স্বীকার না করলেও ইংল্যান্ডকে দেখে কিন্তু তারা মানে কি হয় যে উজ্জীবিত হয়, হ্যাঁ, উৎসাহ পায়। তখন ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু এই শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে। আমরা আজকে যে বিশ্বে আমরা বাস করছি সেটা আমরা বলবো যে এই শিল্প বিপ্লবের ফলেই তো আমাদের দিনে দিনে এখন এতটা পরিবর্তন। যোগাযোগ ক্ষেত্রে, এই যে কাঠের রেল বা এমনিতে সড়ক পথে, নৌপথে, যা আগে চলতো নৌপথে যেমন শুধু সিম্পল একটা নৌকা এরকম ভাবে চলতো, কিন্তু সেই নৌকা কিন্তু এখন চলছে কারণ হচ্ছে তোমার ইঞ্জিনের মাধ্যমে। তারপরেও আবার স্টিমার, লঞ্চ, আরো অনেক কিছু আছে, স্পিড বোট, এইগুলা কিন্তু সব এই বৈজ্ঞানিক আবিষ্কারের ফলেই কিন্তু আসছে। আমরা এই জন্যই আমরা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা ভোগ করছি সেটা এই শিল্প বিপ্লবের ফলে। এখানে হয়তো শিল্প বিপ্লবের সুফল বা কুফল যদি আমরা বলি, তাহলে সুফলের কথাই আমরা বেশি বলবো। কুফল কখনোই মানে খারাপ যে হয়েছে সেটা না, থাকবে কিছুটা, কিন্তু আমরা সেই অল্প পরিমাণ কুফল বা খারাপ কাজের জন্য আমরা কখনোই বিপ্লবের ফলে যে পরিবর্তন, মানুষের আরাম আয়েসের যে ব্যাপার, সব দিক থেকে অর্থনৈতিক সমৃদ্ধি বলো, সামাজিক উন্নতি বলো, সবকিছু, যোগাযোগ বলো, সবকিছু আজকে যা আমরা সুযোগ সুবিধা ভোগ করছি সেটা কিন্তু এই শিল্প বিপ্লবের ফলে। এটা তোমরা একটু মানে মাথায় নিলেই জিনিসটা বুঝতে পারো যে ফলাফল বা প্রভাব, এর প্রভাবে কি হলো বা এর ফলে কি হলো। এইটা আমরা তো সাধারণ সেন্সে আমরা এটা বুঝতে পারছি যে অবশ্যই ভালো দিক। কারণ আজকে আগে যেমন আমরা কাঠে রান্না করতাম, মানে মাটির চুলায় কাঠের রান্না হতো, এখন সেই রান্নাটা আমরা কিসে করছি, মানে ইলেকট্রিক ওভেন আছে, তারপরে গ্যাস ওভেন আছে, তারপরে তোমার তারপরে হচ্ছে রাইস কুকারে আমরা ভাত রান্না করছি। এই যে শর্ট টাইম, এইগুলো দিয়েই তো আমরা বুঝতে পারছি যে আমরা কতটা আরাম আয়েস বা বিলাসিতার ভিতরে, বা আমরা অনেকটা মানে খুব অল্প টাইমের ভিতরে একটা কাজ করে আসতে পারছি। এইগুলোই দিয়ে বোঝাবো। তারপর যোগাযোগ ব্যবস্থা, তোমার স্থলপথ বলো, সড়ক পথ বলো, তারপরে তোমার হচ্ছে নৌপথ বলো, আকাশপথ বলো, সেখানেও সব অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে জনগণ এখন খুবই মানে আরাম এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাচ্ছে। তাই শিল্প বিপ্লবের সুফল অত্যন্ত সুদূর প্রসারী, এবং এর ফলাফল আমরা বিশ্বের সকল মানুষ কম বেশি তো ভোগ করছি। এই থেকে আমরা এখন অনেকটা আমরাও এরকম যান্ত্রিক মতো হয়ে গেছি যে আমরা কিভাবে আরো শর্ট টাইমের ভিতরে আমরা একটা কাজ সেরে চলে আসতে পারবো। যারা আমরা বিশেষ করে বাইরে কাজ করি তারা কিন্তু সবসময় চায় যে কত টাইম আমি বাঁচলে আমার সুবিধা, আরো অল্প টাইমের ভিতরে আমি কাজটা কিভাবে করব। সেই ক্ষেত্রে যে যে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে বা আমরা তাড়াতাড়ি করে টাইমটা বাঁচাতে পারছি, আমরা কিন্তু সেই চেষ্টায় আছি। হ্যাঁ, এইভাবে আমরা সব লেভেলেই দেখা যাচ্ছে কি টাইমটা বাঁচানোর জন্য বা আমরা অল্প সময়ের ভিতরে এরকম ভাবে কাজ করে আমরা নিজেদের সময় বাঁচিয়ে ওই সময়টাতে আমরা অন্যান্য কাজ করে নিতে পারছি। অর্থাৎ একটা টাইমে আমরা আগে যে কাজ করতাম তার থেকে আমরা সেই টাইমে কিন্তু আরো ৩-৪ গুণ কাজ আমরা বেশি করছি। তো সেইটাই আজকে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম, জানি না তোমাদের কতটুকু, তবে তোমরা দেখবা। কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, এরপরে আমরা ফ্রান্সে চলে আসবো, মানে কি যে ফরাসি বিপ্লব। পরবর্তী আমাদের পড়া থাকবে ফরাসি বিপ্লব। তোমরা দেখতে থাকো, এটা অরিজিনাল বই ভালো করে পড়ো,
পড়লেই তোমরা সুন্দর করে তোমাদের ভিতরে নেবে এবং যে কোনো ধরনের প্রশ্ন আসলে কিন্তু অ্যান্সার দিতে তোমাদের আর কষ্ট হবে না। একটু পড়ার চেষ্টা করবা, একটু পড়লেই দেখবা কি যে খুবই ইজি জিনিসগুলো, পড়তেও বেশ মজা। এখন তোমরা ওই যে ফোনে থেকে ওই সময়টা মানে পার না করে এখন দেখো আমাদের যাতে তোমাদের কভার হয় সেই কারণে আমরা কষ্ট করে কিন্তু এই অনলাইন ক্লাসে আমরা থাকার চেষ্টা করছি, তোমাদের মানে কিসে একটু সুবিধা হবে সেটা। এই যে আমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লবের কারণ, শিল্প বিপ্লবের প্রভাব, শিল্প বিপ্লবের পটভূমি, শিল্প বিপ্লবের ফলাফল, এইগুলো তো আমরা আসলেই আগের দিনের কথা ভাবলে এখনকার যে জিনিস তার সাথে ব্যাপক পরিবর্তন। আমরা এখন অনেক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। এইগুলো সবকিছুর আমাদের আসছে এই শিল্প বিপ্লবের ফলে। তাহলে কি অবশ্যই আমরা জানি যে শিল্প বিপ্লবের প্রভাবে বা শিল্প বিপ্লবের ফলাফলে অবশ্যই আমরা একটা ভালো সময় আমাদের জন্য যাচ্ছে বা ভালো সময় আমরা পার করছি। এবং আমরা সবচেয়ে বড় কথা যে টাইমের, এখন প্রত্যেকের কাছে টাইমের এত দাম যে আমি এই টাইমের ভিতরে কতটুকু কাজ করে নিতে পারবো বা কতটুকু করছি সেটাই চেষ্টা করে সবাই, যে এই টাইমের ভিতরে আমরা এই কাজ সেরে আরো অনেক কাজ আমরা যাতে করতে পারি সেটাই। যেমন বস্ত্র শিল্প দিয়ে যে শুরু হয়েছিল সেটা যেমন আমি একটু বলি, এর আগে আমি তোমাদের এটা বলছি যে বস্ত্র শিল্প যেমন হচ্ছে কাপড় বোনার কাজ, এইটা একটা তাঁতি, আমি বাংলায় বলছি এটা বুঝতেই পারছো যে বাংলা কথা। একটা তাঁতি একটা সময়ে যেভাবে যে টাইমে কাপড় বুনন করত সেই তাঁতি এই মানে শিল্প বিপ্লবের ফলে অর্থাৎ বৈজ্ঞানিক যন্ত্র মানে যন্ত্রপাতি আবিষ্কারের ফলে পরবর্তীতে সেই একই ব্যক্তি তখন একাই কিন্তু ওই টাইমে একটা কাপড় বুনতে তার যে টাইম লাগতো সেই টাইমের ভিতরে সে 10টা কাপড় তৈরি করতে পারছে। তাহলে বুঝতে পারছো যে একই টাইমে যদি সে এর আগে একটা কাজ মানে শাড়ি বুনন করেছে এবং পরবর্তীতে সে 10টা শাড়ি, আমি ধরো শাড়ি নিয়েই তোমাদের উদাহরণটা দিলাম, যে এই যে মানে একই টাইমে 10টা শাড়ি, নিশ্চয় এই 10টা শাড়ির জন্য তোমার উৎপাদন ক্ষেত্রে যেমন কাঁচামাল যেমন বেড়ে গেল, যে এই টাইমে আমার এতগুলো তৈরি হচ্ছে, তাহলে সে তৈরির যে ম্যাটেরিয়ালস সেটাও লাগবে, সেটাও তোমার বাইরে থেকে বা তোমার দেশের ভিতরে যতটুকু আছে তার থেকে বাইরে যা আনতে হলে সেখান থেকেও তোমার আমদানি করতে হবে, সেটা যেমন বেড়ে গেল তেমনি তোমার একই টাইমে 10টা শাড়ি তৈরি হয়ে গেল। এই শাড়ি বিক্রির জন্য তুমি বাজার তৈরি হয়ে গেল বিভিন্ন জায়গায়, এবং এইগুলো বিক্রি করে আগে পেতে একটার দাম এখন পাচ্ছ 10টার দাম। তাহলে বুঝতেই পারছো একটা জিনিস তৈরি করতে যেমন তার কাঁচামালের ব্যাপারটাও বেড়ে গেল বেশি, তার বাজারও তৈরি করতে হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে তার বাজার তৈরি হচ্ছে বিভিন্ন কাঁচামাল আমদানি করতে, এবং এই ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে তার বেশি তৈরি হচ্ছে বলে, উৎপাদন ক্ষেত্রে তার পণ্য বেশি লাগছে বলে তার উৎপাদন ক্ষেত্র ব্যাপক পরিবর্তন এবং ব্যাপক উন্নতি। আর এই উৎপাদন ব্যবস্থা যেমন বেড়ে গেল তেমনি এই উৎপাদন ব্যবস্থা যে তৈরি জিনিস, এই জিনিসগুলো বাজারে বিক্রি করার জন্য কিন্তু তোমার বাজার দরকার, সেখানেও তার ব্যবস্থা। এবং এই ক্ষেত্রে কি হলো যে অর্থনৈতিক দিক থেকে তুমিও সমৃদ্ধশালী হচ্ছ। তাহলে এইটা দিয়েই তো আমরা বুঝবো যে অবশ্যই যে কোনো জিনিস একটা শর্ট টাইমের ভিতরে যদি লাগে তার যা যা চাহিদা সেইগুলো পূরণ করতেও কিন্তু সেই জিনিসপত্র লাগে। বিশেষ করে মূলধন, এই মূলধন থাকতে হবে। ইংল্যান্ডের লোকেরা পশম বিক্রি করত, বাইরের দেশে পশম বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে এসে তারা ব্যাংকে জমা করতে লাগলো, এবং ব্যাংকে টাকার পরিমাণ তাদের অনেক মানে হলো। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এছাড়াও কৃষি ক্ষেত্রে যখন বৈজ্ঞানিক পদ্ধতি কৃষি ক্ষেত্রেও যখন প্রয়োগ করা হয় তখন কৃষি ক্ষেত্রেও কিন্তু ব্যাপক উন্নতি হলো, এবং এইটাই হচ্ছে কৃষিতে বিপ্লব। কৃষিতেও কিন্তু বিপ্লব আসলো, অর্থাৎ পরিবর্তন আসলো। অল্প টাইমের ভিতরে কিভাবে চাষ করে আমরা বেশি ফসল ফলাবো, সেইটা জনগণের খাদ্যের যে চাহিদা সেটা পূরণ করে আরো বাইরে যাতে আমরা রপ্তানি করতে পারি সেই সুযোগ সুবিধা। তারপরেও আবার হচ্ছে যে এই কৃষি দ্রব্য বাইরে বিক্রি করে তারা কিন্তু আবার অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হলো, এবং এই কৃষি মানে যে ফসল বিক্রি করে তারা যে টাকাটা পায়
সেটাও কিন্তু তারা আবার ব্যাংকে জমা করলো। তখন থেকেই তাদের একটা চিন্তা ভাবনা যে এইটা দিয়ে তারা একটা মানে ব্যবসা বাণিজ্য শুরু করবে এবং কারখানা তৈরি করবে, সে ছোট হোক আর বড় হোক। যদি ছোট কারখানা তৈরি করে তখন একাই ব্যক্তি একক মালিকানা হিসেবে একটা কারখানা তৈরি করতে পারছে, সেখানে সে কমপক্ষে 10 জন দেখা যাচ্ছে শ্রমিক নিয়োগ করছে। তাইলে কি এই একটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস আমাদের রিলেটেড, সেই কারণে দেখা যাচ্ছে একটা কারখানা যখন তৈরি হলো সেখানে শ্রমিকের প্রয়োজন, শ্রমিকের কর্মসংস্থান অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হলো, কৃষিতে বিপ্লব আসার পরে যেমন খাদ্যের চাহিদা আর মানুষের মানে যোগান দেওয়া সম্ভব হলো বা মিটে গেল, বা উদ্বৃত্ত যেটা থাকে সেটা বাইরে রপ্তানি করতে পারছে, তেমনি কারখানা তৈরি করে যখন একটা মালিক 10 জনকে কাজ দিতে পারছে, তখন আমাদের যারা মানে সমাজে যারা বেকার বা যারা কাজ করতে পারে ওরকম সময় এসছে, তারাও কিন্তু এই কারখানায় কাজ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে শিখলো। এইভাবে আস্তে আস্তে তখন কি হলো যে গ্রাম থেকে যেহেতু কারখানা শহরের দিকে, সেই কারণে আস্তে আস্তে নগর কেন্দ্রিক অর্থাৎ গ্রাম থেকে কিন্তু নগরে পরিণত হতে যাচ্ছে এবং মানুষ কিন্তু শহরমুখী হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে গ্রাম থেকে তখন নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক যেমন হচ্ছে মানুষ, শহরের শহর তৈরি হচ্ছে, তেমনি শহরে বিভিন্ন ছোট বড় সব কারখানাও তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে একটা কাজের সাথে আমাদের কতগুলো কাজ এখানে রিলেটেড। অতএব একটা কাজের জন্য আমাদের অনেক দিক থেকেই সুবিধা আসছে, আর সেটা আমাদের হয়েছে আমরা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, গবেষণা করে যে কিভাবে আমাদের এই জায়গায় কাজে লাগালে, এই গবেষণা করে এই জায়গায় যদি আমরা প্রয়োগ করি। যেমন আগে প্রকৃতির উপর নির্ভর করে আমাদের বৃষ্টির উপরে নির্ভর করতে হতো যে কখন বৃষ্টি হবে, ফসলের কাজে লাগবে, অন্যান্য কাজে লাগবে। কিন্তু না, বৈজ্ঞানিক পদ্ধতি আসার পরে আমরা কি করলাম যে এই যে আমরা বিভিন্ন মানে বৃষ্টি না হলেও আমরা জমিতে কিন্তু শ্যালো মেশিনের মাধ্যমে কিন্তু আমরা পানি দিচ্ছি, সেচের ব্যবস্থা করছি। জমিতে রাসায়নিক সার ব্যবহার করে আমরা এখানে ফসল উৎপাদন প্রকৃতির উপর নির্ভর না করে রাসায়নিক সার ব্যবহার করে কিভাবে আমাদের ফসল আরো বেশি তৈরি হবে, মানে উৎপাদন বৃদ্ধি পাবে, সেই কাজে আমরা ব্যস্ত। তাহলে কি প্রকৃতির উপর নির্ভর না করে আমরা কিন্তু আসলে নিজেদের আয়ত্তের ভিতরে আনার চেষ্টা করছি এবং নিজেদের আয়ত্তে আনে সেইটা আমরা মানে কিভাবে আমরা আরো সমৃদ্ধশালী হব সেই চেষ্টা করছি। এই থেকে আমরা বুঝি যে আসলেই তো শিল্প বিপ্লবের ফলে আমরা শুধু একদিক থেকে কেন, আমরা সব দিক থেকে সুযোগ সুবিধা আমরা পেয়েছি। এটা আমাদের স্বীকার করতেই হবে আজকে, যে আমরা দেখছি যে আগে যেটা আমরা চিন্তা করতে পারতাম না, সেইটা কিন্তু এখন আমাদের প্রত্যেকের প্রায় হাতের নাগালে চলে আসছে। তোমরা যদি মনে করো যে কোন জিনিসটা, তোমরা একটা সামান্য ফোনের বা মোবাইলের কথাই মনে করো, যে এই মোবাইলটা একসময় এমন প্রথমে যখন আসলো তখন কিন্তু অনেক দাম, যা এই মানুষের মানে কোটি কয়েক মানুষের হাতে দেখতে, কিন্তু আস্তে আস্তে সেটা এত তৈরি হলো, এত দামের ব্যবধান হলো যে এখন এমন কোনো মানুষ নাই যে ফোন ব্যবহার করছে না বা মোবাইল ব্যবহার করছে না। তাহলে এইটা দিয়েই বোঝো। আর এই ব্যবহারের মাধ্যমে তুমি সকল দিক থেকে সুবিধা পাচ্ছ। হ্যাঁ, অসুবিধা আছে, সেটা পরে, ঠিক আছে, কিছু তো ভালো কিছু নিতে গেলে একটু খারাপটা থাকবে, কিন্তু আমি সেটা যদি খারাপ দিকটা না নিয়ে যদি আমি ভালো দিকটা ব্যবহার করি, অবশ্যই আমার ভালো ফল পেয়ে আসছে। যেমন আজকে আগে একটা সংবাদ একজনের কাছে পৌঁছাতে হলে কিন্তু সেখানে পায়ে হেঁটে বা সাইকেলে করে যেয়ে সেখানে পৌঁছাতো, আর আজকে খবরটা তুমি ঘরের থেকে বসেই কিন্তু ফোনটা দিতে পারছো, তার কাছে মোবাইল করে জানাই দিতে পারছো। এই যে একটা সুবিধা, বিশাল একটা সুবিধা তুমি পাচ্ছ, এটা কম ব্যাপার না। এটা তো আমাদের অবশ্যই অবাক করে দেয় এবং আশ্চর্য লাগে। এক সময় যারা ফোন ব্যবহার করতো তাদের হাতে দেখে আমরা আসলেই আশ্চর্য হতাম, কিন্তু এখন আমরা যখন প্রত্যেকেই ফোন ব্যবহার করছি, আসলেই কি তোমার সুবিধা হচ্ছে না? অবশ্যই সুবিধা হচ্ছে। কারণ এটা দিয়ে আমি একটু উদাহরণ দিলাম, কারণ এই নিউজের ব্যাপারটা যে এক জায়গায় যেতে হলে টাইমের ব্যাপার, তারপরে সংবাদ দিয়ে এখানে আসতে পারে। এখন যে কোনো কাজেই তোমার ব্যবসা বাণিজ্য বলো, তোমার অন্যান্য ব্যাপার বলো, যে কোনো ব্যাপারে যদি তুমি কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন পেতে চাও, তাহলে মোবাইল করে তুমি কিন্তু এটা নিতে পারছো, জেনে নিতে পারছো, বা তাকে তোমার কাছ থেকে যে সংবাদটা দেওয়ার সেটা দ্রুত চলে যাচ্ছে এবং সব সময় 24 ঘন্টা তুমি ব্যবহার করতে পারছো। এইগুলো এসছে কিভাবে? এইগুলো এসছে এই শিল্প বিপ্লবেরই ফলে। কারণ যা যা আমরা সুযোগ সুবিধা ভোগ করছি সেইগুলো কিন্তু আজকে এই শিল্প বিপ্লবের ফলে। অতএব এর সুফল কুফল যাই থাকুক না কেন, আমরা তো সুফলের দিকে অবশ্যই বলবো। কারণ কুফল থাকতে পারে, সেটা ধরা ছোঁয়ার বাইরে যায়,
কিন্তু ভালো একটা দিক নিতে গেলে অবশ্যই তোমার তখন খারাপটা ত্যাগ করতে হবে এবং ভালোটা নিতে হবে। সেই জন্যই বলছি যে তোমরা জিনিসটা যখন পড়বা তখন খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে নিজের ভিতরে নাও, নিয়ে গল্পের মতো করে সুন্দর করে জিনিসটা রিডিং করে পড়ো, দেখবা কি যে তোমাদের ভিতরে যাচ্ছে এবং জিনিসটা এখন তোমাদের কাছে এটা কোনো নতুন কোনো বিষয় না কিন্তু, হ্যাঁ, এখন তোমরা বুঝতে শিখছো, বড় হয়েছে। এটা যদি একটু তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই ভালো হবে, ভালো লাগবে আশা করি। কিন্তু আমরা দেখো এর থেকে আমাদের তার বেশি কিছু করার থাকছে না, কারণ তোমরা হচ্ছে কারণ ক্লাসে আমরা সরাসরি কবে পাবো আমরা জানি না, তবে এখন আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এতে যতটুকু তোমাদের হেল্প করতে পারছি সেটুকু তোমরা নেওয়ার চেষ্টা করো। আশা করি মানে ভালোই হবে। আর সময় চলেই যাচ্ছে, কারণ আমরা তোমাদের যাতে কোনো ইয়ার লস না হয় সরকার সেই কারণেই আমাদের এই ব্যবস্থাটা নিয়েছে। অতএব 2 ইয়ারের যে বই খাতা বা 2 ইয়ারের যে পড়াশোনা সেটা সেইভাবে তোমরা রুটিন ভাগ করে পড়াশোনা করো রীতিমতো, যাই করো না কেন এখন ঘরে বসে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ এখন কিন্তু এই যে করোনা শীতের সময় আমাদের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, আমরা এখনো দেখছি কিন্তু যে প্রতিদিনের যে মৃত্যুর হার তা একেবারে কম বলা যায় না। যাই হোক, আজকে আমি তোমাদের শিল্প বিপ্লবের অধ্যায়টা শেষ করে দিলাম। আগামী দিন আমি তোমাদের ফরাসি বিপ্লব অর্থাৎ সেকেন্ড অধ্যায় সেকেন্ড চ্যাপ্টারে আমি চলে আসব। আমি এর পরবর্তী যেদিন ক্লাসে আসব সেদিন আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব। আজকে তোমরা তবে আমার সাথে সাথেই যে পড়তে হবে এমন না কিন্তু, আমাদের ক্লাস ধরো আমরা 15 দিন 1 সপ্তাহ পর পাচ্ছি, বা আমার যেদিন ক্লাস থাকছে সেদিন হয়তো ছুটিও থাকতে পারে। সেই কারণে তোমরা আমাদের সাথে সাথে যে পড়বে সেটা না, আমি বলবো যে বইটা তোমরা অনেক দিনই হয়ে গেল তোমাদের ফার্স্ট ইয়ার, তা তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেহেতু একসাথেই কিনে নিয়েছো, তোমরা সব বই মোটামুটি একটা রুটিন করে পড়া শুরু করো। কারণ হচ্ছে ভালো করে পড়ো, পড়ে ফেলো। কারণ হচ্ছে আল্লাহ ভালো করলে যদি আমাদের সামনে বছরের যদি প্রথম দিকেই দেখা যাচ্ছে কলেজ খুলে দিল, তখন কিন্তু আমাদের তোমাদের সাথে মানে সরাসরি ক্লাস বা হয়তো পরীক্ষা তখন আমরা নেব। এইভাবে আমি বলবো যে পড়াশোনার বিকল্প কিছু নেই, কারণ জানি যে একটু হয়তো চাপ না হলে পড়াশোনা জোর আসে না। তারপরেও বলবো যে ঠিক আছে, তোমরা সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।